ভারতীয় শিল্পকলার সকল দিক। ভগিনী নিবেদিতার ভাষায় জনগণের চরিত্র হলো অবচেতন মনে লিখিত তাদের ইতিহাস, এবং সেই চরিত্রকে বুঝতে হবে তাদের সেই ইতিহাসের আলোকেই। প্রতিটি জাতির সৃষ্টি করে তাদের নিজস্ব পরিচিতি, এবং সেই পরিচিতি থেকে বেরিয়ে আসে তাদের শিল্পকলার সম্বন্ধে ধারণা, যা তাদের সংস্কৃতিরই ফসল। কোনো জাতির চারুশিল্পকলায় যদি উন্নত হয় তবে অবশ্যই বুঝতে হবে তাদের সংস্কৃতির মানও উন্নত। জাতির অন্তরে যে সভ্যতা, রুচি ও ধারণা নিহিত থাকে তা তারা অঙ্কন শিল্প, ভাস্কর্য, স্থাপত্য, সাহিত্য, সঙ্গীতের উপর প্রভাবই ফেলবেই। এক কথায় বলা যায় যে শিল্পের বিবর্তন ঘটে মানুষের অন্তরে সুন্দর যে প্রতি যে আকর্ষণ আছে তার আহ্বান মধ্যে দিয়েই। শিল্পীর কাজ হলো শুকনো পাথরের ভাষা ফোটানো, শব্দ শিলাখণ্ডে সঙ্গীত ও নৃত্যের ব্যঞ্জনা সঞ্চয় করা, শূন্য চিত্রপটে প্রাণের সঞ্চার করা এবং কথার সুরে মূর্ছনা সৃজন করা। শিল্পীর পক্ষে এই কাজ করা সম্ভব হয় বাস্তব পদ্ধতিতে, না হয় আধ্যাত্মিক পথে। শিল্পের কাজ হলো প্রকৃতির অবগুণ্ঠন উন্মোচন করে তার অন্তর্নিহিত সৌন্দর্যকে উদ্ঘাটন করা। তবেই হবে সত্য সুন্দর এবং সুন্দর সত্য। কিটস যেমন বলেছিলেন, বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি। অতীতের সব সভ্য জাতিরই শিল্পের সম্বন্ধে একটি নিজস্ব ধারণা ছিল। মিশরের লক্ষ্য ছিল শিল্পের দীর্ঘস্থায়িত্বের উপর। আসিরীয় এবং ব্যাবিলনীয় গুরুত্ব দিতেন পৌরুষের প্রকাশের ওপর। গ্রীসীয় শিল্প ছিল আকৃতি ও পরিমিতি বোধের, এবং ভারতীয় শিল্প প্রকাশ ছিল তার আধ্যাত্মিক মননে। গান্ধারের ভাস্কর্য শিল্প এবং গুপ্তযুগের ভারতীয় ভাস্কর্য শিল্পের তুলনামূলক পর্যালোচনা করলে এই বক্তব্যের সত্যতা বোঝা যাবে। যদিও শিল্পচেতনা বিষয়টা প্রচারে নয়, পাশ্চাত্যেও নয়, সেটা একান্তভাবেই সর্বজনীন। আগে বলা হয়েছে যে শিল্প বিষয়ে ভারতীয় দৃষ্টিভঙ্গিটা বরাবরই আধ্যাত্মিক ধরনের। তাদের শিল্পীরা, তা সে চিত্রকরই হোক বা ভাস্কর কিংবা স্থপতি বা সঙ্গীত শিল্পী হোক, সর্বদা চেষ্টা করছে এমন কিছু সৃষ্টি করতে যা মানুষকে মহাকালের মতো চিন্তার পরপারের জগতে নিয়ে যেতে পারে। তারা আলোর রাজ্যে, সৌন্দর্যের রাজ্যে বিচরণ করছে এবং মানুষের মধ্যে একটা নান্দনিক উন্নতি এবং আধ্যাত্মিকতা দেবার চেষ্টা করছে। যুগ প্রবর্তক বিবেকানন্দ, 25 অধ্যায়। উত্তর ভারতের বক্তৃতা সফর শেষ করে স্বামীজি কিছুকাল আর সর্বসাধারণের বক্তৃতা দেননি। তিনি বেশিরভাগ গঠনমূলক কাজ ব্যাপৃত ছিলেন। শুধু 11ই মার্চ স্টার থিয়েটারে মার্গারেট নোবেল, ইংল্যান্ডে ভারতীয় আধ্যাত্মিক চিন্তার প্রভাব, এবং 18ই মার্চ স্বামী শারদানন্দ এমআরএল রঙ্গমঞ্চে আমেরিকার আমাদের উদ্দেশ্য সম্বন্ধে যে বক্তৃতা দেন তাতে তিনি সভাপতিত্ব করেছিলেন। স্টার থিয়েটারে নিবেদিতার বক্তৃতা সাঙ্গ হতে স্বামীজি মিসেস ওলি বুল ও মিস মুলারকে কিছু বলার জন্য অনুরোধ করলেন। মিসেস বুল বললেন, ভারতের সাহিত্য পাশ্চাত্যবাসীর কাছে একটি জীবন্ত পদার্থ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমেরিকাবাসীদের কাছে স্বামী বিবেকানন্দ কথাগুলি ঘরোয়া কথার মতো হয়ে গিয়েছে। মিস মুলার দাঁড়িয়ে সমবেত শ্রোতৃমণ্ডলীকে আমার বন্ধু ও স্বদেশীয়গণ বলে সম্বোধন করার মাত্র চারদিক হতে উচ্চ করতালি ধ্বনি হতে লাগলো। তারপর তিনি বললেন যে তিনি ও স্বামীজি অন্যান্য শ্বেতাঙ্গ শিষ্যদের ভারতে আসা অবধি
ভারতকে নিজের দেশ বলে মনে করতেন। শুধু যে আধ্যাত্মিক আলোকে দেশ বলে তা নয়, কিন্তু স্বজনের বাসস্থান বলেও ইত্যাদি। খুব সাবধানতা সত্ত্বেও স্বামীজির স্বাস্থ্য ক্রমেই খারাপ হচ্ছিল। ডাক্তারদের পরামর্শে তিনি 30শে মার্চ দার্জিলিং যাত্রা করেন। নির্জন হিমালয়ের ক্রোড়ে এসে তিনি অনেক সময় ধ্যানমগ্ন হয়ে থাকতেন। অবশ্য জরুরি চিঠিপত্রের জবাব ও নানা কাজকর্মের নির্দেশ তাকে দিতে হতো। বিশ্রাম উপভোগ করে তিনি কতটা সুস্থ বোধ করেন, কিন্তু এদিকে কলকাতায় প্লেগের আক্রমণে বহু লোকের প্রাণনাশ ও শত শত লোকের প্রাণভয় পলায়ন ও সারা শহরে মহা আতঙ্কের অবস্থা সংবাদ পেয়ে তিনি আর স্থির থাকতে পারলেন না। 3রা মে নেমে এলেন কলকাতা এবং সঙ্গে সঙ্গে প্লেগ নিবারণের কার্যে ঝাঁপিয়ে পড়লেন। সেদিন হিন্দি ও বাংলাতে দুখানি ঘোষণাপত্র ছাপিয়ে সারা কলকাতায় ব্যাপকভাবে বিতরণের ব্যবস্থা করলেন। লোকদের সাহস দিলেন, আশ্বাসের বাণী শোনালেন। সঙ্গে সঙ্গে স্বামী শিবানন্দ, সদানন্দ ও নিবেদিতার পরিচালনায় সেবাকার্য আরম্ভ হলো। অবিলম্বে সেবা শিবির নির্মাণ, স্বেচ্ছাসেবক দল গঠন, বস্তিগুলির আবর্জনা অপসারণ এবং স্বাস্থ্য রক্ষার বিবিধ নিয়মাবলী প্রবর্তিত হলো। যুবকগণ দলে দলে এগিয়ে এসে সেবা কার্যে। নিবেদিতা মূর্তিমতী সেবারূপে বহু প্রাণে আশা ও সাহস উদ্দীপিত করলেন। তখন একজন গুরুভ্রাতা স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, অত টাকা আসবে কোত্থেকে? স্বামীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, কেন, দরকার হলে নতুন মঠের জমি জায়গা সব বিক্রি করব। আমরা ফকির মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। সৌভাগ্যক্রমে তা করতে হয়নি। চারিদিক থেকে প্রচুর সাহায্য আসতে লাগলো। স্থির হলো একখণ্ড জমি খাজনা করে নিয়ে গভর্নমেন্টের নিয়মানুযায়ী রোগীদের থাকার পৃথক পৃথক চালাঘর করে তাদের এমন সেবা পরিচর্যা করা হবে যাতে জনসাধারণের কোনো আপত্তির কারণ না হয়। এভাবে বহু রোগীর সেবা শুশ্রূষা প্রাপ্ত হলো এবং রামকৃষ্ণ মিশনের ওপর জনসাধারণের আস্থা ও বিশ্বাস শতগুণে বর্ধিত হলো। দেবদূতের মতো স্বামীজি উপস্থিত হয়েছিলেন কলিকাতার এই সংকটময় মুহূর্তে। প্লেগের প্রকোপ প্রশমিত, গভর্নমেন্টের কঠোর ব্যবস্থা রহিত হয়ে স্বামীজি পুনরায় হিমালয়ে বাস করার সংকল্প করলেন। সেভিয়ার দম্পতি ভারতের সর্বত্র ভ্রমণ করে পরিশেষে আলমোড়ায় বাস করেছিলেন। তারা স্বামীজিকে সেখানে যাবার জন্য পুনঃ লিখিতে লাগিলেন। স্বামীজিও তাদের আন্তরিক আহ্বান উপেক্ষা করতে পারলেন না। তদনুসারে তিনি 11ই মে স্বামী তুরীয়ানন্দ, নিরঞ্জনানন্দ, মিসেস বুল, মিসেস প্যাটারসন, কলকাতা আমেরিকান কনসাল জেনারেলের পত্নী ভগ্নী নিবেদিতা এবং মিস ম্যাকলাউডের কাঠগোদাম ও নৈনিতাল হয়ে আলমোড়া যাত্রা করলেন। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরশমণি। আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণী, এ জীবন পূর্ণ করো দহন দানে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণী। আধারের গায়ে গায়ে
পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচুক কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার।